হ্যালো বার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের এই নিয়ে তোমাদের দুটো ক্লাস পৌঁছে দিয়েছি। আজ 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমি আলোচনা করব কোল্ড ওয়ার। হ্যাঁ, কোল্ড ওয়ার। চলো দেখে নাও বিষয়টা কতটা সহজ। দেখো, কোল্ড ওয়ার তার মানে কি? শীতল যুদ্ধ। দেখো, আমি যদি কোল্ড ওয়ার ব্যাপারটা দেখি, আমার মাথার ভিতরে চলে আসবে 1939 থেকে 1945। হ্যাঁ, বলো তো কেন এটা লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে তুমি আমাকে বলবে, দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তোমার কোল্ড ওয়ার কি সম্পর্ক? এইখানেই তো মেইন বিষয়। দেখো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, আমরা জানি যুদ্ধে জয়লাভ করে কারা? কে যুদ্ধ জয়লাভ করে? এদিকে আমেরিকাও যুদ্ধে জয়লাভ করে, এদিকে সোভিয়েত ইউনিয়নও যুদ্ধে জয়লাভ করে, সোভিয়েত। এদিকে মানে কি আমি বোঝানোর চাচ্ছি, এরা দুজন তখন একসাথেই ছিল। তার মানে কি এরাই যুদ্ধে জয়লাভ করে, আমেরিকা সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে জয়লাভ করে। এবার কি হলো, আমেরিকার সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া যদি আমি বলি, এরা যখন যুদ্ধে জয়লাভ করলো, তখন এদের মনের ভিতরে একটা কি ঢুকে গেল? চিন্তা ঢুকে গেল। সোভিয়েত ইউনিয়ন ভাবছে আমার থেকে বোধহয় আমেরিকা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, এবং আমেরিকা ভাবছে কি আমার থেকে বোধহয় সোভিয়েত ইউনিয়ন বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এই যে মনের ভিতরে যে যুদ্ধ চলছে, দেখা যাচ্ছে কি যে আমেরিকা যদি একটা পরমাণু অস্ত্র বানায়, সোভিয়েত চিন্তা করে আমারও একটা বানাতে হবে। এই যে যে আদর্শগত লড়াই পরস্পর দুই দেশের ভিতরে, এটাকেই বলছে কি কোল্ড ওয়ার। তার মানে কি আমি তোমার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব না, কিন্তু তোমার থেকে আমি কি করব? শক্তিতে এগিয়ে থাকবো। তাকে কি বলছে? কোল্ড ওয়ার। আর এটা কবে থেকে শুরু হয়? 1947 থেকে। তাহলে আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে কোল্ড ওয়ার ব্যাপারটা কি? কোল্ড ওয়ার ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা সোভিয়েত এরা তো একই সাথে ছিল, এরা জয়লাভ করার পরে মোটামুটি বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে চলে যায় আমেরিকা অর্থাৎ পুঁজিবাদী এবং অন্যদিকে যায় সোভিয়েত অর্থাৎ সাম্যবাদী বা সমাজবাদী। তাহলে আমেরিকা চায় বিশ্বের প্রত্যেকটা দেশকে নিজের দিকে টানার, ওদিকে সোভিয়েত ইউনিয়নও চায় বিশ্বের অন্যান্য দেশগুলো তার দিকে টানার। এই যে যে আদর্শগত লড়াই পরস্পরের ভিতরে, এই আদর্শগত লড়াইকে বলা হচ্ছে কোল্ড ওয়ার। ক্লিয়ার তো? যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আবার আসবে এই ক্লাস। এবার চলো আমরা একটু ডিটেলস জেনে নিই কোল্ড ওয়ার সম্পর্কে। দেখো, কোল্ড ওয়ার এর বাংলা অর্থ স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ। এটি মূলত ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইউনাইটেড স্টেট, আমি একটু আগে বলেছিলাম পুঁজিবাদী, এবং সোভিয়েত ইউনিয়ন আমি বলেছিলাম কমিউনিস্ট বা সাম্যবাদী, এর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ছাড়াই আদর্শিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে সৃষ্ট তীব্র উত্তেজনা ও অবিশ্বাসের সময়কালকে বোঝায়। তার মানে কি আদর্শগতভাবে বা রাজনৈতিকগতভাবে আমেরিকা সবসময় চাবে সোভিয়েত ইউনিয়নের থেকে এগিয়ে থাকতে, সোভিয়েত ইউনিয়ন থাকবে সবসময় পুঁজিবাদীর থেকে এগিয়ে থাকতে। অর্থনৈতিক দিক থেকেও সবসময় কি করবে? সোভিয়েত ইউনিয়নের চাবে আমেরিকার থেকে এগিয়ে থাকতে বা পুঁজিবাদীর থেকে এগিয়ে থাকতে, আর পুঁজিবাদী চাবে কি সোভিয়েত ইউনিয়ন থেকে এগিয়ে থাকতে। কিন্তু তারা কোনো কি করবে না, প্রক্সি যুদ্ধের মাধ্যমে কি হচ্ছে? তীব্র উত্তেজনা, মানে কি তারা সামরিকভাবে পরস্পরের উপরে কিন্তু হামলা করবে না, পরস্পরের দিক থেকে তারা শক্তি বাড়িয়ে যাচ্ছে। এবং মনের ভিতরে কিন্তু অবশ্যই তাদের একটা দ্বিধা ছিল যে ও যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমার কি হবে। এটা হচ্ছে কি ঠান্ডা লড়াই। দেখো, মূল বৈশিষ্ট্য সরাসরি যুদ্ধ নয়, দুটি প্রধান শক্তি। আরে ভাই বলো তো, দুটি প্রধান শক্তি কারা কারা? কমেন্টে জানাও। প্রধান শক্তি তো আমি একটু আগেই বলে দিয়েছি, প্রথমেই তো তোমাকে বলে দিলাম, সরাসরি যুদ্ধে জড়ায়নি, বরং অন্যান্য দেশের বা পরোক্ষ উপায়ে সংঘাত পরিচালনা করছে। এখান থেকেই তো তুমি একটা সুন্দর জিনিস লক্ষ্য করতে পারো
যে এখন যে দেশের ভিতরে যুদ্ধ চলছে, কার কার ভিতরে বলো তো? হ্যাঁ, আমি জানি তুমি জানো, তারপরে তোমাকে বলছি, এখন যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরান। তুমি এটাও বলতে পারো আমেরিকা এবং ইসরায়েল এবং ইরান। সেক্ষেত্রে ইরানকে কিন্তু রাশিয়া এবং চীন ইনডাইরেক্টলি সমর্থন করে। তার মানে কি, সেই ঠান্ডা লড়াইটা কিন্তু এখনো প্রবাহমান। তুমি একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে আমেরিকাকে যদি কোনো দেশ সমর্থন করে, রাশিয়া কিন্তু তার বিপরীত দিকে চলে যায়। দেখো, রাশিয়ার সাথে ইউক্রেনে যুদ্ধ বাঁধলো, আমেরিকা কিন্তু কাকে সাহায্য করছে? ইউক্রেনকে সাহায্য করছে। তার মানে এর থেকে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার যে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এরা কিন্তু সেই তখন থেকেই পরস্পর বিরোধী দুটি শক্তি হয়ে আছে। চলো দেখা যাক তারপরে কি আছে। মাথায় রাখবে দুটি প্রধান শক্তি। চলো, আদর্শিক লড়াই কি বলেছি? পুঁজিবাদী বনাম সাম্যবাদী, পুঁজিবাদী বনাম সাম্যবাদী। মতাদর্শগত প্রতিযোগিতা। দেখো, সামরিক জোট কি কি নামে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হয় কি? ন্যাটো। এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কি হয়? ওয়ারশা প্যাক্ট। ন্যাটো এবং ওয়ারশা প্যাক্টটা কি? দেখো, আমি একটু আগে তোমাদের বলেছি যে পরস্পর দুই দেশ তারা তাদের শক্তি বাড়ায় শক্তি প্রদর্শন করানোর জন্য। ঠিক সেরকম একটা সংগঠন আছে কি? ন্যাটো। ন্যাটোতে তারা কি করত? বিভিন্ন সদস্য যোগ করতো, অর্থাৎ বিভিন্ন দেশ তাদের দেশের সাথে অন্তর্ভুক্ত করা চাইতো। ঠিক একইভাবে ওয়ারশা প্যাক্টের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন কত পৃথিবীর অন্যান্য দেশকে নিজের দিকে সংযুক্ত করা চাইতো। এইভাবেই পরস্পরের কি হয়? শক্তি বাড়ানো হয়। দেখো, পরমাণু প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্র বৃদ্ধির প্রতিযোগিতা ও অস্ত্র সজ্জার বিস্তার। তার মানে কি, প্রত্যেকটা বিষয় আজকে আমরা যদি সহজ একটা হিসাব দেখি যে আমার যদি কোনো শত্রু থাকে, সে যদি কোনোভাবে তার কাছে আমরা যদি কোনো খবর পাই যে আমার থেকে এক ধাপ বেশি মানুষ বা জনগণ বা অস্ত্র তার কাছে আছে, তাহলে আমিও অবশ্যই চেষ্টা করব কি তার থেকে শক্তি আমাকেও বাড়াতে হবে। তবেই তো পরস্পরের ভিতরে কি হবে? একটা ভয় থাকবে। তো এখানেও ব্যাপারটা তাই। পারমাণবিক অস্ত্র রাশিয়া যদি 5টা বাড়ায়, আমেরিকা দেখাচ্ছে চিন্তা করছে আমি 10টা বাড়াবো। এইভাবেই তো পরস্পর কি হচ্ছে? পারমাণবিক অস্ত্র বৃদ্ধি পাচ্ছে, তারপর কি অস্ত্র সজ্জা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলে? চলো দেখি আমরা। দেখো, এই যে কোল্ড ওয়ার, এই কথাটা বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন লেখকের মাধ্যমে এটা কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখো, জর্জ অরওয়েল কি বলেছে? বিখ্যাত উপন্যাস 1984 এর লেখক জর্জ অরওয়েলকে আধুনিকত্বে কোল্ড ওয়ার শব্দটির প্রথম ব্যবহারকারী হিসাবে ধরা হয়। খুব সুন্দর করে মাথায় রাখবে এখানে যে কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করে কে? জর্জ অরওয়েল। আমরা যদি দেখে থাকি 1945 সালের অক্টোবর মাসে তার প্রবন্ধ ইউ অ্যান্ড দ্য অ্যাটম বোম এ তিনি কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। তাহলে এখানেও মাথায় রাখবে তার প্রবন্ধের নাম কি? ইউ অ্যান্ড দ্য অ্যাটম বোম। তার এই প্রবন্ধে তিনি প্রথম এই কোল্ড ওয়ার শব্দটাকে ব্যবহার করেন। সেখানে তিনি পারমাণবিক অস্ত্রের ছায়ায় বসবাসকারী এক বিশ্বের কথা বলেন এবং ভবিষ্যতে, তার মানে কি, পারমাণবিক অস্ত্রের ছায়ায়, এদিকে আমেরিকার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, এদিকে রাশিয়ার কাছেও পারমাণবিক অস্ত্র আছে। তো তাই তিনি বলেছেন পিস দ্যাট ইজ নো পিস, শান্তি যা আসলে প্রকৃত কি নয়, শান্তি নয়, এর পূর্বাভাস দেন। অর্থাৎ শান্তি আসলে যা আসলে প্রকৃত শান্তি নয়। তার মানে হচ্ছে কি, পরস্পরের কাছে যে পারমাণবিক অস্ত্র বা যে যুদ্ধের সরঞ্জাম আছে, যে কোনো সময় যদি কোনোভাবে যুদ্ধ বাঁধে, তাহলে কিন্তু সে শান্তিটার কি থাকছে না? শান্তি থাকবে না। তারপরে চলো দেখো, তারপর আমরা দেখছি কি বার্নার্ড বারুস, সেও এই কোল্ড ওয়ার সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছে। দেখো সে কি করেছে। আমেরিকান অর্থনীতি ও রাষ্ট্রপতির উপদেষ্টা, এটাও মাথায় রাখবে ভালো করে, বার্নার্ড বারুস প্রথম এই শব্দটি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ভাষণে ব্যবহার করেন। একটা দেখা যাচ্ছে উচ্চ পর্যায়ে রাজনৈতিক সম্মেলন হয়েছে, সেখানে তিনি প্রথম ব্যবহার করেন। তাহলে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কে প্রথম করে, কে রাজনৈতিক মিটিং এ প্রথম কথাটা বলে, এটা কিন্তু সুন্দর করে মাথায় রাখবে। দেখো 1947 সালে 16 এপ্রিল সাউথ ক্যারোলাইন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তিনি এই ঘোষণা করেন যে দেখো, লেট আস নট বি ডিসিভড, উই আর টুডে
ইন দ্য মিডিস্ট অফ এ কোল্ড ওয়ার। তাহলে এই লাইনটা ভালো করে মাথায় রাখবে, ব্যাস এখানে এটুকু মাথায় রাখলেই হবে। চলো আমরা নেক্সট কে কি বলেছে, ওয়াটার লিপম্যান কি বলেছে দেখো। প্রশ্নের পরীক্ষায় কিন্তু এখানেই কথা প্রশ্ন আসবে, এই জায়গাটা খুব সুন্দর করে তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো কি বলেছে ওয়াটার লিপম্যান, যদিও তিনি শব্দটি উদ্ভাবন করেননি তবুও কোল্ডর শব্দটিকে জনপ্রিয় করে তোলেন প্রভাবশালী সাংবাদিক ওয়াটার লিপম্যান। এইখানেই প্রশ্ন আসবে যে কোল্ডর শব্দটি কে জনপ্রিয় করে তোলেন, তাহলে আমরা অ্যান্সার কি লাগবো, ওয়াটার লিপম্যান। দেখো উপরেই বলে দিয়েছে কিন্তু যে তিনি শব্দটিকে উদ্ভাবন করেননি, মানে তিনি শব্দটাকে কিন্তু প্রথমে আনেননি, কিন্তু এটাকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন কে, ওয়াটার লিপম্যান, যেহেতু তিনি একজন সাংবাদিক ছিলেন। দেখো 1947 সালে প্রকাশিত তার বই দ্য কোল্ড ওয়ার, তাহলে আমরা যদি পরীক্ষায় আসে দ্য কোল্ড ওয়ার বইটি কে লিখেছে আমরা অবশ্যই আনসার করতে পারবো, কে লিখেছে, ওয়াটার লিপম্যান। এর মাধ্যমে শব্দটি বিশ্বব্যাপী পরিচিত পায়। তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্ন আছে যে কোল্ড ওয়ার শব্দটি কোন বইয়ের মাধ্যমে সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে, তাহলে কি হবে, দা কোল্ড ওয়ার। দেখো বইটি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্লেষণ করা হয়। তার মানে কি, আবার সেই নাম আসলো যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, পরস্পর বিরোধী দুটি দল। দেখো সার সংক্ষেপ আমরা যদি এখানে দেখি, প্রথম আধুনিক ব্যবহার কে করেন, জর্জ অরওয়েল 1945 সালে। প্রথমে রাজনৈতিক ভাষণে ব্যবহার কে করে, বার্নার্ড বারুস, এবং শব্দটি জনপ্রিয় করে কে, ওয়াটার লিপম্যান। এই তিনটে এমসিকিউ খুব সুন্দর করে মাথায় রাখবে। দেখো এবার যদি আমরা দেখি কয়েকটা এমসিকিউ তোমাদের কোল্ড ওয়ার থেকে, অর্থাৎ আমি যে কনসেপ্ট তোমাকে পড়িয়েছি সেখান থেকে তুমি দেখে নাও এখানে অ্যান্সার কয়টা তুমি পারো। চলো দেখা যাক, প্রথম যে প্রশ্নটা আছে, কোল্ড ওয়ার শুরু হয় আনুমানিক কোন সালে, একদম প্রথমে আমি তোমাকে বুঝিয়েছি। চলো অ্যান্সারটা দিয়ে দাও তো, এক দাগ দিয়ে অ্যান্সারটা করো, কত হবে, 45 নাকি 47 নাকি 50 নাকি 55? দেখো দুই দাগ, কোল্ড ওয়ার মূলত কোন দুটি দেশের মধ্যে ছিল, এটা হতো তোমাকে প্রথমেই কনসেপ্টে দেখানো হয়েছে। তাহলে অ্যান্সারটা করে দাও, দুই দাগের কি অ্যান্সার হবে। দেখো আমি আগেও একটা কথা বলছি, এখনো একটা কথা বলছি, এবছর তোমার পরীক্ষা হবে এমসিকিউতে, অর্থাৎ তোমার পরীক্ষায় 40টি প্রশ্ন আসবে, তোমার 40টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তুমি যদি এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার না করো বা এখন থেকে ঠিকঠাক করে লেখাপড়া না করো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট কোনোভাবেই আশা করা যায় না। তোমার এই এমসিকিউ পরীক্ষায় যদি তুমি মার্কটা বেশি করে তুলতে পারো, তাহলে 4 সেমের তোমার রেজাল্ট আরো বেশি ভালো হবে। অর্থাৎ এমসিকিউতে তোমাকে একটা মার্কটা বেশি ক্যারি করে দেবে, তো আলটিমেট দুটো সেমিস্টার মিলে তোমার রেজাল্টটা কি হবে, খুব সুন্দর হবে। তো এই যে কথাগুলো বলছি আমি তোমাকে একটা কথা দিয়েছি যে পরীক্ষার আগে প্রত্যেকটা ক্লাস তোমাকে আমরা পরপর করাবো এবং খুব তাড়াতাড়ি আমরা একটা রুটিন পাবলিশ করব, সেই অনুযায়ী প্রতিদিন ক্লাসগুলো হবে। তুমি প্রতিদিনের ক্লাস প্রতিদিন করো। রাষ্ট্রবিজ্ঞানে তোমার যদি কোনো ভয় থেকে থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের কোনো ভয় আর তোমার থাকবে না। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা কি করে দাও, শেয়ার করে দাও। আর একটা রিকোয়েস্ট বারবার করে করছি, ক্লাস করার পরে অবশ্যই এই প্রশ্নের গুলোর যে আমি উত্তরগুলো বলছি যে কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে জানাও। যদি তুমি কমেন্টে জানাও, এই প্রশ্ন তুমি তোমার জীবনে কোনোদিন আর ভুলবে না। যেদিনই পরীক্ষায় আসুক, যেভাবেই পরীক্ষায় আসুক, তুমি যদি একটা কমেন্ট করে যাও, তার মানে কি, কমেন্ট মানে কি, তুমি একটা স্মৃতি রেখে গেলে। তোমার অন্তর্দৃষ্টিতে বা যেভাবে হোক না কেন, তোমার একবার স্মৃতিতে আসলেও আসবে যে ওইখানে আমি কমেন্ট করেছিলাম, অ্যান্সার এটা ছিল। সেক্ষেত্রে তোমার উত্তরটা অবশ্যই কি হবে, সঠিক হবে। তো যদি তুমি ক্লাসটা করে থাকো, অবশ্যই উত্তরগুলো করতে ভুলবে না। তাহলে দুই দাগে কি অ্যান্সার হবে, উত্তর লেখো। দেখো কোল্ড ওয়ার শেষ হয় কবে, চলো কবে, 1989, 90, 91, 92। চলো এটা আমি বলে দিই, 1991 হবে। ঠিক আছে। দেখো 4, যুক্তরাষ্ট্র কোন মতাদর্শ অনুসরণ করত, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি হবে, সাম্যবাদী, ফ্যাসিবাদ, পুঁজিবাদ নাকি রাজতন্ত্র। অবশ্যই পুঁজিবাদ, সেটা তো প্রথমেই আমরা আলোচনা করেছি। দেখো 5 নাম্বার যে প্রশ্ন আছে, সোভিয়েত ইউনিয়ন কোন মতাদর্শ ছিল, অবশ্যই তোমরা পারবে, এটা আমি জানি। কি হবে অ্যান্সার, দায়ী কি হবে, সাম্যবাদ। দেখো 6 দাগ, কোল্ড ওয়ার শব্দটি প্রচলন করেন কে, চারিদিকে সরিয়ে দেয় কে, চলো অ্যান্সার করো। 6 দাগ দিয়ে লেখো উত্তর কি হবে, এ, বি, সি নাকি ডি। চলো 7,
কোল্ড ওয়ার চলাকালীন জার্মান বিভক্ত হয় ছিল কত ভাগে? 2, 3, 4, 5। অ্যান্সার কি হবে? 2। অর্থাৎ জার্মান 2 ভাগে বিভক্ত ছিল। চলো এখানে তোমার কিছু এমসিকিউ এসএকিউর উত্তর দেওয়া আছে, যেগুলো তুমি অবশ্যই দেখে যাবে। দেখো কি আছে, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ কোনটি? এটা তুমি অবশ্যই পারবে। 2 কি আছে, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান। অবশ্যই এটা ভালো করে দেখবে। কি বলেছে? ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটা নতুন কৌশল বলেছেন। তাহলে এখানে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? এটা যদি কেউ উত্তরটা জেনে থাকো বলো তো, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? যদি উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। দেখো তারপরে কি আছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। এবং লাস্ট আছে কি, যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তিনি কে? ওয়াটার লিকম্যান। এই যে সাংবাদিক আছে, ইনিই তো জনপ্রিয় করেছিল কে? ঠান্ডা লড়াই কথাটা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। কেমন লাগলো তোমার এই ভিডিওটা? যদি তোমার কাছে ক্লাসটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুকেও উপকৃত করো এবং তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম আরো ক্লাস আনতে অনুপ্রাণিত করে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাও, এরকম ভিডিও পর আরো আসবে। একটা কথা, হ্যালো টপার্স তোমাকে দিচ্ছে, যদি তোমার ভয় থাকে রাষ্ট্রবিজ্ঞানে আর তুমি যদি লেগে থাকো হ্যালো টপার্সে, রাষ্ট্রবিজ্ঞানে ভয় আর না। ধন্যবাদ।